আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের আরো একটি নতুন ভিডিওতে। সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই জানি টাকা জমানো বা লেনদেনের জন্য ব্যাংক অ্যাকাউন্ট অপরিহার্য একটি বিষয়। কিন্তু বাংলাদেশে কত ধরনের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো হবে তা কি আপনি জানেন? আজকের ভিডিওতে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমরা জানব বাংলাদেশে কত প্রকার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কোন অ্যাকাউন্ট কাদের জন্য সবচেয়ে উপযোগী হবে, একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, কোন অ্যাকাউন্টে কেমন লাভ পাওয়া যায় এবং বছরে কোন অ্যাকাউন্ট থেকে কত টাকা চার্জ কেটে নেওয়া হয়। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। প্রথমত আসি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টের প্রকারভেদ। বাংলাদেশে মূলত ৫ ধরনের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট প্রচলিত রয়েছে, যদিও বা আরো বেশি রয়েছে, তবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় বা বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে প্রকারের, যা বিভিন্ন মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে। এছাড়া কিছু বিশেষায়িত অ্যাকাউন্টও রয়েছে। প্রধান অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে সঞ্চয়ী হিসাব, যেগুলোকে আমরা সেভিংস অ্যাকাউন্ট বলে থাকি। ২ নাম্বার হচ্ছে চলতি হিসাব, ৩ নাম্বারে রয়েছে স্টুডেন্ট হিসাব, যেগুলো স্টুডেন্টদের জন্য। এরপর রয়েছে স্যালারি হিসাব এবং প্রবাসী অ্যাকাউন্ট। এছাড়াও দীর্ঘমেয়াদী সঞ্চয় ও বিনিয়োগের জন্য রয়েছে ফিক্সড ডিপোজিট, এফডিআর এবং ডিপিএস এর মতো অ্যাকাউন্টগুলো। প্রতিটা অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। এই একটা ভিডিওতেই আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। যদিও ভিডিওটা একটি লং হচ্ছে, কিন্তু আপনারা এই একটি ভিডিওর মাধ্যমেই সব ধরনের অ্যাকাউন্টের ধারণা পেয়ে যাবেন। সঞ্চয় হিসাবটা কি বা কাদের জন্য? সঞ্চয় হিসাবটা সাধারণত সাধারণ মানুষ যারা রয়েছে, অর্থাৎ আপনি বা আমরা যারা নিয়মিত লেনদেন করতে চাই। যেমন আমি যদি আজকে ১০,০০০ টাকা জমা করি, কালকে আমার ৫০০ টাকা দরকার বা ৫,০০০ টাকা দরকার, আমি উঠাইতে পারবো। অর্থাৎ আপনার ব্যাংক খোলা থাকার সাপেক্ষে সপ্তাহে ৫ দিনের মধ্যে যেকোনো সময় চাইলে আপনি জমাও করতে পারবেন, আবার উত্তোলনও করতে পারবেন। এটাকেই মূলত সেভিংস অ্যাকাউন্ট বলা হয়ে থাকে, যেটাকে সঞ্চয় হিসাব বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় সেভিংস অ্যাকাউন্ট। এবং যারা চাকরিজীবী রয়েছেন তারাও এই হিসাবটি করতে পারেন, গৃহিণীও করতে পারেন এবং যারা নিয়মিত অল্প, অল্প করে টাকা জমাতে চান তারাও এটি করতে পারেন। এটি টাকা জমানো এবং দৈনন্দিন লেনদেনের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাকাউন্ট বাংলাদেশে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাকাউন্টে জমা টাকার উপরে ব্যাংক নির্দিষ্ট হারে সুদ বা মুনাফা প্রদান করে থাকে, তবে লেনদেনের সংখ্যা এবং পরিমাণের উপর কিছু সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ আপনি কি কাজ করেন তার উপরে ডিপেন্ড করে এখানে একটা লিমিট প্রদান করা হয়। তবে ভয়ের কোনো কারণ নেই। আপনার যদি লেনদেনের পরিমাণ দিন, দিন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে লিমিটটা আপনি বলে বাড়িয়ে নিতে পারবেন। সঞ্চয় হিসাবটি খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে কি, কি দিতে হয়? আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, ভোটার আইডির ফটোকপি থাকলে অবশ্যই দিতে হবে, অথবা যদি না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের কপি দিয়ে খোলা যায়। তবে কিছু, কিছু ব্যাংকে জন্ম নিবন্ধন দিয়ে খোলা যায় না। সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে, সেটি বলব। নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে। বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে আপনাকে অবশ্যই বিদ্যুৎ বিলের ফটোকপি, গ্যাস বিল বা পানির বিলের যেকোনো একটি প্রদান করতে হবে। অতিরিক্ত যে সমস্ত কাগজপত্র লাগতে পারে, আয়ের উৎস হিসেবে আইডি কার্ড বা স্যালারি সার্টিফিকেট চাকরিজীবীদের জন্য। এছাড়াও পেশাজীবীদের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদানের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে। এটা সব ব্যাংকের ক্ষেত্রে না, প্রয়োজনীয় কিছু ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেভিংস অ্যাকাউন্টে কি পরিমাণ লাভ দেয়া হয়? বর্তমানে সাধারণত ৩% থেকে ৫.৫% পর্যন্ত সুদ বা মুনাফা পাওয়া যায় এই সেভিংস অ্যাকাউন্টে। এটি হচ্ছে জুন মাস এবং ডিসেম্বর মাসে প্রদান করা হয়ে থাকে। বাৎসরিক চার্জ কত টাকা কেটে নেওয়া হয়? এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, অনেকেই জানেন না। তো এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনারা যারা লেনদেন করতে চান নতুন করে তাদেরও জানা প্রয়োজন, বা অনেকেই রয়েছেন যারা লেনদেন করেন কিন্তু বছর শেষে দেখা যায় আপনার অ্যাকাউন্টে ৫০০ টাকা গায়েব হয়ে গেছে বা ৩০০ টাকা গায়েব হয়ে গেছে, অনেকেই বলেন, অভিযোগগুলো করেন। কিন্তু এগুলো হচ্ছে আসলে মূলত আপনাদেরকে যে সেবা প্রদান করা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে, এটাই মূলত অ্যাকাউন্টস মেইনটেন্যান্স ফি। ব্যালেন্স অনুযায়ী বছরে ২ বার ৬ মাস অন্তর, এই যে বললাম জুন এবং ডিসেম্বরে কাটা হয়। যেমন ৫,০০০ টাকা পর্যন্ত ব্যালেন্সে কোনো চার্জ নেই। ৫,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হলে ১০০ টাকা, ২৫,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকায় ২০০ টাকা চার্জ কর্তন করা হবে। এটা আপনি যদি জুন মাসের মধ্যেও করেন তাহলে জুন মাসে কাটবে, এরপরে করলে ডিসেম্বর মাসে গিয়ে কাটবে।
এটাই হচ্ছে নিয়ম। এছাড়াও এসএমএস অ্যালার্ট ফি রয়েছে, বছরে ২০০ থেকে ৩০০ টাকা ধার্য করা হয়ে থাকে। এটা হচ্ছে ব্যাংক ভেদে তারতম্য রয়েছে। আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেটি জানালে অবশ্যই বলে দিতে পারবো। ডেবিট কার্ড যদি আপনি এই কার্ডের এই অ্যাকাউন্টগুলার এগেইনস্টে কিন্তু ডেবিট কার্ডও পাওয়া যায়। সেক্ষেত্রে ডেবিট কার্ডের চার্জ কিন্তু আলাদা। বছরে ৫০০ থেকে ৮০০ টাকা হয়ে থাকে। যদিও বর্তমানে আগে অনেকটাই কম ছিল, ৩৪৫ টাকা মতো ছিল। তো আবগারি শুল্ক ব্যালেন্স ৳১,০০,০০০ টাকার উপরে থাকলে বছরে একবার ন্যূনতম ৳১৫০ কর্তন করা হয়। ব্যালেন্স ৳১,০০,০০০ টাকার উপরে বলা হয়েছে এখানে, এটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ৳৫,০০,০০০ টাকার উপরে গেলেই এই টাকাগুলো কর্তন করা হয়, যেটাকে আমরা আবগারি শুল্ক বলে থাকি। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের ডিটেইলস আপনাদেরকে বললাম। এরপর আসি চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট যাদেরকে বলা হয়। এই কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব কাদের জন্য? যারা ব্যবসায়ী রয়েছেন বা উদ্যোক্তা রয়েছেন বা কোনো কোম্পানি রয়েছে, তাদের জন্যই মূলত এই চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টগুলো প্রযোজ্য হয়ে থাকে। অ্যাকাউন্টে লেনদেনের কোনো সীমা থাকে না। অতিরিক্ত যেকোনো পরিমাণ লেনদেন আপনারা করতে পারবেন। মূল বৈশিষ্ট্য হচ্ছে চলতি হিসাবের জমা টাকার উপর সাধারণত কোনো সুদ বা মুনাফা দেয়া হয় না। তবে অবাধ লেনদেনের সুবিধা বা প্রধান আকর্ষণ এটি। কোনো লিমিট নেই, লিমিটের বাইরে আপনি যেকোনো পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন। এই চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট খোলার প্রয়োজনীয় ডকুমেন্টস এর মধ্যে আবেদনকারী অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডির ফটোকপি, এনআইডি না থাকলে পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথেই নিয়ে যেতে হবে। নমিনি যাকে করবেন, নমিনি বলতে এখানে বোঝানো হচ্ছে আপনারা বর্তমানে যিনি টাকাটি পাবেন। আপনার কোনো অ্যাক্সিডেন্টে যদি কোনো কিছু হয়ে যায় বা মারা যান, সেক্ষেত্রে যাকে আপনি নমিনি সিলেক্ট করবেন তিনিই পরবর্তীতে টাকাটি ভোগ করবে। নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় এনআইডি কার্ডের ফটোকপি। বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে যেগুলো বললাম, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল যেকোনো একটি দিলে হবে। অতিরিক্ত ডকুমেন্টস হিসেবে কিছু লাগে কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। অর্থাৎ আপনার যে একটা ব্যবসা আছে সেটার ট্রেড লাইসেন্সের ফটোকপি, এই টিন সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ টিন সার্টিফিকেট এবং প্রতিষ্ঠানের সিল ও প্যাড। প্রতিষ্ঠানের সিল বা প্যাড দিতে হয়। কারণ হচ্ছে এগুলো আপনার যখন আপনি চেক দিয়ে টাকা উঠাবেন তখন এই সিল এবং সিল দিয়ে স্বাক্ষরগুলো চেকিং করে তারপরেই টাকা প্রদান করা হয়ে থাকে। এরপর হচ্ছে ইন্টারেস্টের বিষয়টা আসি। সাধারণত কোনো সুদ বা মুনাফা এই অ্যাকাউন্টে আপনারা পাবেন না। জাস্ট এটা লেনদেন করার জন্য বাৎসরিক চার্জ হিসেবে চার্জ অবশ্যই দিতে হবে। সঞ্চয়ী হিসাবের মতোই মেইনটেন্যান্স ফি রয়েছে, এসএমএস অ্যালার্ট ফি রয়েছে, ডেবিট কার্ড ফি এবং আবগারি শুল্কও রয়েছে। তবে কিছু ক্ষেত্রে চার্জের পরিমাণ ভিন্ন হতে পারে। যখন আপনার লেনদেনের পরিমাণ বৃদ্ধি পাবে তখন চার্জের পরিমাণ তারা বাড়াতে পারে। হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্টুডেন্ট অ্যাকাউন্ট কাদের জন্য? যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, অর্থাৎ ১৮ বছরের নিচে বা উপরে বয়স তাদের জন্য। বর্তমানে ১৮ বছরের নিচেই যারা রয়েছে তাদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট। ১৮ বছরের পূর্ণ হয়ে গেলেই এটা সেভিংস অ্যাকাউন্টে পরিণত হয়ে যায়। শিক্ষার্থীদের মধ্যে অভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই অ্যাকাউন্টগুলো চালু করা হয়েছে। এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাকাউন্টে সাধারণত কম খরচে বা বিনা খরচে ব্যাংকিং সুবিধা পাওয়া যায়। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো চার্জ নেই, কোনো অ্যাকাউন্ট ফি নেই বা কোনো অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকাও প্রদান করতে হয় না। অনেক ব্যাংক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় সুদ বা মুনাফা প্রদান করা হয়ে থাকে। স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস হচ্ছে আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, না থাকলে জন্ম নিবন্ধন দিলে হবে বা পাসপোর্ট থাকলেও দেয়া যায়। নমিনি যাকে করবেন তার ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির ফটোকপি। বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে দিতে হবে। অতিরিক্ত কিছু ডকুমেন্টস দিতে হয়, যেমন বৈধ স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র। ১৮ বছরের নিচে হলে অভিভাবকের এনআইডি বা ছবি অবশ্যই দিতে হবে। এটার লাভ বা ইন্টারেস্ট কিরকম দেয়? ৩ থেকে ৫০% বা ৬% পর্যন্ত সাধারণত সঞ্চয় হিসেবের চেয়ে বেশি হতে পারে স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। আবার বাৎসরিক চার্জও কর্তন করা হয়। সাধারণত কোনো মেইনটেন্যান্স ফি থাকে না। বাৎসরিক চার্জ বলতে সাধারণত কোনো মেইনটেন্যান্স ফি থাকে না স্টুডেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে। ডেবিট কার্ড ফি কম বা ফ্রি করে দেয় অনেক ব্যাংক। অন্যান্য চার্জ সাধারণত সঞ্চয়ী হিসাবের মতোই প্রযোজ্য। তবে স্টুডেন্ট অ্যাকাউন্টে তেমন চার্জ বা ফি থাকে না। এরপর আসি স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট কাদের জন্য? যারা চাকরিজীবী এবং যাদের বেতন সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। যেমন ধরেন আপনি কোনো একটা কোম্পানিতে জব করেন, আপনার বেতনটা সরাসরি আপনার অ্যাকাউন্টে দিতে হবে। এইজন্য মূলত স্যালারি অ্যাকাউন্ট করে দেয়া হয়। ব্যাংকের সাথে মূলত চুক্তি থাকে। আপনাকে হাতে ক্যাশ দিবে না, আপনাকে চেক দিবে। আপনি চেক থাকবে বা আপনাকে ডেবিট কার্ড প্রদান করা হবে অ্যাকাউন্ট করার পরে। আপনি সরাসরি এটিএম থেকে বা চেকের মাধ্যমে আপনি ক্যাশ টাকা তুলে নিতে পারবেন। স্যালারি অ্যাকাউন্টের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন গ্রহণ করা সহজ হয়।
অনেক ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বিশেষ সুবিধা যেমন লোন সুবিধা, ক্রেডিট কার্ড সুবিধা ইত্যাদি প্রদান করা হয়ে থাকে। প্রয়োজনীয় ডকুমেন্টসের ক্ষেত্রে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি ছবি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, অতিরিক্ত হিসেবে বর্তমান কর্মস্থলের নিয়োগপত্র বা স্যালারি সার্টিফিকেট এবং প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র, অফিস আইডি দিলেও আপনি স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন। এবার আসি লাভ বা ইন্টারেস্ট। সাধারণত সঞ্চয়ী হিসাবের মতোই সুদ বা মুনাফা পাওয়া যায়। বাৎসরিক চার্জ হিসেবে সঞ্চয়ী হিসাবের মতো মেইনটেন্যান্স ফি, এসএমএস অ্যালার্ট ফি, ডেবিট কার্ড ফি এবং আবগারি শুল্ক প্রয়োজন বা প্রযোজ্য বা কেটে নেওয়া হয়ে থাকে। সর্বশেষ যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি হচ্ছে প্রবাসী অ্যাকাউন্ট। প্রবাসীদের সুবিধার জন্য সাধারণত এই হিসাবটি করা হয়েছে যারা বিদেশে থাকেন কিন্তু দেশে টাকা পাঠাতে বা জমাতে চান। রেমিটেন্স পাঠানো এবং দেশে বিনিয়োগের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্টটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এই অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে সহজে টাকা পাঠানো যায়। দেশে থাকা অবস্থায়ও এটি পরিচালনা করা যায়। এই অ্যাকাউন্টটি খোলার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আবেদনকারী 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি ছবি বা ভোটার আইডির ফটোকপি, বর্তমান ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিলের যেকোনো একটি, অতিরিক্ত হিসেবে বৈধ পাসপোর্টের ফটোকপি অবশ্যই দিতে হবে এই প্রবাসী অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং ভিসার ফটোকপি দিতে হবে। বিদেশের কর্মস্থলের আইডি কার্ড বা ওয়ার্ক পারমিট এবং বিদেশের ঠিকানার প্রমাণপত্র আপনাকে প্রদান করতে হবে। এই অ্যাকাউন্টে লাভ কি পরিমাণ দেওয়া হয়? ব্যাংক ভেদে ভিন্ন হয়, তবে সাধারণত সঞ্চয়ী হিসাবের মতোই চার্জ অন্যান্য অ্যাকাউন্টের মতোই চার্জ প্রযোজ্য, তবে রেমিটেন্স সংক্রান্ত কিছু চার্জ থাকতে পারে। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এবং ডিপিএস অ্যাকাউন্টগুলো নিয়ে যারা এককালীন বড় অঙ্কের টাকা নির্দিষ্ট সময়ের জন্য রাখতে চান, সেটি হতে পারে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর বা তার বেশি সময়ের জন্য জমা রাখতে চান এবং উচ্চ মুনাফা বা লাভ পেতে চান, তাদের জন্য এটি আদর্শ। বর্তমানে 8 থেকে 10.50% পর্যন্ত মুনাফা পাওয়া যাচ্ছে। ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। সেটি হতে পারে টাকার পরিমাণ আপনি চাইলে 10,000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকা, 1 কোটি টাকাও রাখতে পারবেন ফিক্সড ডিপোজিট করে। ব্যাংকে কত টাকা রাখতে চাচ্ছেন সেটিও জানাবেন। এরপর হচ্ছে ডিপিএস। যারা প্রতি মাসে অল্প, অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতে একটি বড় অঙ্কের টাকা পেতে চান, তাদের জন্য ডিপিএস। এটি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য খুবই কার্যকর। বর্তমানে 7% থেকে 9.50% পর্যন্ত মুনাফা পাওয়া যায় এই ডিপিএস অ্যাকাউন্টে। ডিপিএস মূলত আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ যেকোনো পরিমাণ রাখা যায়। তবে বেশিরভাগ ব্যাংকেই দেখা যায় 50,000 টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে আপনারা এই টাকাটি জমা করতে পারবেন। ডিপিএসও আপনি কোনো ব্যাংকে করতে চাইলে ব্যাংকের নামটি লিখে কমেন্টস করে জানাতে পারেন। বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। খোলার সাধারণ নিয়মাবলী। যেকোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু সাধারণ ধাপ অনুসরণ করতে হয়, যেমন ফর্ম পূরণ। ব্যাংকের নির্ধারিত আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। সেটি আপনিও করতে পারেন অথবা আপনি যদি না জানেন বা না পারেন, ব্যাংকের যেকোনো অফিসার বা কর্মকর্তাকে বললে তারাই এই ফর্মটি পূরণ করে দেয়। স্বাক্ষর। ব্যাংকের কর্মকর্তার সামনে আবেদনকারীকে স্বাক্ষর করতে হবে। ব্যাংক ওই ব্যাংকের জন্যই কোনো অ্যাকাউন্ট হোল্ডারের রেফারেন্স বা পরিচয়দানকারী হিসেবে স্বাক্ষর চাই, অর্থাৎ বর্তমানে ওই ব্যাংকে অ্যাকাউন্ট আছে এমন একজন ব্যক্তির স্বাক্ষর চাইতে পারে। সেক্ষেত্রে আপনার পরিচিত কেউ থাকলে স্বাক্ষরটি দিয়ে দিবেন। অ্যাকাউন্টটি সচল করতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, সাধারণত 500 থেকে 1000 টাকা প্রাথমিক জমা দিতে হয়। অ্যাপের মাধ্যমে ঘরে বসে এনআইডি দিয়ে অ্যাকাউন্ট খোলার সুবিধা দিচ্ছে, তবে এক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী শর্ত প্রযোজ্য হতে পারে। বিস্তারিত জানতে সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা হেল্পলাইনেও যোগাযোগ করতে পারেন।